কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার পরে সংবাদ সম্মেলন করলেন, জরুরি সংবাদ সম্মেলন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সেই প্রায় ভোরবেলা সাংবাদিকরা অনেকেই উপস্থিত হলেন এবং তার সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত হলো। কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কি এমন হলো দেশে যে রাত ৩টার পরে, রাত ৩টা ৫ মিনিটে তাকে সংবাদ সম্মেলন করতে হলো, তাকে জরুরি বৈঠক করতে হচ্ছে সারা রাত ধরে? দেশে কেমন পরিস্থিতি বিরাজ করলে এই ঘটনা ঘটতে পারে সেটা খুব সহজেই অনুমেয়। কি ঘটলো, কি বললেন তিনি, কি ঘটতে পারে আগামী কালকের মধ্যে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাক স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি। বাংলাদেশের ইতিহাসে গভীর রাতে অনেক ঘটনা ঘটেছে। আমরা গুলশান হোটেলে, গুলশানের একটা হোটেলে যে ডাকাতরা ঢুকেছিল, অর্থাৎ সন্ত্রাসী জঙ্গিরা ঢুকেছিল, সেই কাণ্ড আমরা দেখেছি। মতিঝিলে আমরা শাপলা চত্বরের ঘটনা গভীর রাত পর্যন্ত দেখেছি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রী কখনো রাত ৩টার পরে সংবাদ সম্মেলন করেছেন এরকমটা বোধহয় কখনো ঘটেনি। দেশে একেবারে জরুরি অবস্থা যদি তৈরি না হয়, তা না হলে এরকম ঘটনা ঘটার কথাও নয়। কি এমন জরুরি পরিস্থিতি তৈরি হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত ৩টার পরে তিনি রাত ৩টা ৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, নিজের ঢাক অনেকটা নিজে পেটালেন, তিনি নিজেকে সফল দাবি করলেন, বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম ছিল আপনারা জানেন, সেখান থেকে আমি অনেক কন্ট্রোল করে এনেছি। মূলত তার সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আজকে সারা দিনে রাতে, আজকে মানে গতকালকে সারা দিনে রাতে যে ঘটনাগুলো ঘটেছে, প্রায় 10টিরও বেশি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীকে প্রায় 4টির বেশি গুলি করে 10-12 রাউন্ড গুলি ফুটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা আমরা দেখেছি। সেগুলোর ফুটেজ চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই ধরনের রোমহর্ষক ঘটনা, তথ্য, ছবি ছাড়া আর কিছুই চোখের সামনে আসছে না। এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রদের মিছিল করতে দেখেছি এবং ছাত্ররা আলটিমেটাম দিয়েছে আজকে দুপুর 12টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সেই প্রশ্নও তাকে করা হয়েছিল যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি, আপনার যে পদত্যাগ চাওয়া হচ্ছে। তিনি বলেছেন যে পদত্যাগ যে কারণে চাচ্ছে সেই পরিস্থিতিটা উন্নত হলেই তো আর তাদের পদত্যাগ চাওয়ার কোনো কারণ নেই। অনেকটা নিজের ঢাক নিজে পেটালেন। তিনি বললেন যে হাস্যকর হলেও সত্য, তিনি তার সমস্ত ব্যর্থতার দায় আওয়ামী দোসরদের উপরে চাপালেন। বললেন যে বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি হচ্ছে, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে নারীদের নিরাপত্তা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ করা উচিত। তিনি বললেন যে এই ঘটনাগুলো নাকি ঘটাচ্ছে আওয়ামী দোসররা, আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাচ্ছে, এটা তার অবজারভেশন, তার ভাষ্য। তিনি আওয়ামী লীগের উপরে দোষ চাপালেন এবং বললেন আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, যে টাকা তারা ছড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যদি ধরে নেওয়া যায় যে সেটাই সত্য কথা, তাহলে প্রশ্ন আসে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করছেন? এই গভীর রাতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিটিং করছেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? এই যে দেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, বাসে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে প্রথমবার আমরা দেখলাম। এর আগে ইন্ডিয়াতে ঘটার ঘটনা আমরা শুনেছি, সেটা নিয়ে আফসোস করেছি, প্রতিবাদ করেছি। এবার বাংলাদেশে সেই ঘটনা ঘটলো, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে। ধর্ষণের ঘটনা ঘটছে, একাধিক ধর্ষণের ঘটনা, ডাকাতির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে, ছিনতাই, রাহাজানি,
এই ঘটনা ঘটছে, গুলি করে ডাকাতি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, ছুরি মেরে ছিনতাই করা হচ্ছে, ওপেন রাস্তায় মানুষকে কোপানো হচ্ছে। এই ঘটনাগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। যদি কন্ট্রোল করা না যায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে কাজ কি? যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, তিনি পদত্যাগ করবেন না তার কথায় সেটাই বোঝা গেছে। কিন্তু এই যে পরিস্থিতি অবনতি একের পর এক হচ্ছে, এর আগে আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখেছিলাম। ব্রিগেডিয়ার সাখাওয়াত প্রথম মাত্র কয়েকদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য করায় সকলের চক্ষুশূল হয়ে গেলেন, বিশেষ করে ছাত্র সমন্বয়কদের চক্ষুশূল হয়ে গেলেন। তার পদত্যাগ চাওয়া হলো, তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে যে ব্যক্তিকে, সেনাবাহিনীর সাবেক অফিসার যে ব্যক্তিকে আবার আনা হলো, তিনি আসলে কি করছেন, কি ভাবছেন, কি দেখছেন, কি বুঝছেন, সেটা আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা গেল যে তার পর্যবেক্ষণ শুধুমাত্র আওয়ামী লীগের দোসরদের উপরে দায় চাপিয়ে বসে থাকা। তিনি বারবার বললেন, আপনারা দেখবেন যে এটার ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে, আমরা কাজ করছি, আমরা মিটিং করছি, আমরা এটা করছি, আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি হবে এবং ঢালাওভাবে আওয়ামী দোসরদের উপরে দোষ চাপানো। যদি আওয়ামী দোসররা, আওয়ামী লীগের কর্মীরা এই কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের এত সাহস হচ্ছে কি করে? একেবারে নির্বাসিত অবস্থায় যখন আওয়ামী লীগ, তখন দেশে এরকম একের পর এক ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে আর সরকার সেটা চেয়ে চেয়ে দেখছে। এটা তো হতে পারে না, এটা তো গ্রহণযোগ্য কোনো উত্তরও না। দেশের যে পরিস্থিতি, তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায় তাহলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না। সরকার যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেভ করার কৌশল অবলম্বন করে তাহলে সরকারের জন্য সেটা বড় ধরনের ধাক্কা হবে। সরকার টিকিয়ে রাখাটা বড় ধরনের ধাক্কা হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিচে নেমে যাচ্ছে যে আন্তর্জাতিক চাপ বাড়বে, আর আন্তর্জাতিক চাপ বাড়লে সরকারের পক্ষে সেই চাপ ট্যাকেল দেওয়া সম্ভব হবে না। একের পর এক চাপ কিন্তু সরকারের উপরে রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় এই যে মধ্যরাতে না, শেষ রাতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন এবং তার মুখস্থ কিছু কথা বললেন, নিজের দায় সারা গোছের কথা বললেন, নিজেকে সফল দাবি করলেন, আপনার মতামত কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট